হ্যালো স্টুডেন্টস, এই ভিডিওটা ক্লাস 10-এর স্টুডেন্টদের জন্য। ঠিক আছে, ক্লাস 10-এর স্টুডেন্টদের জন্য, কারণ যেহেতু ফার্স্ট সামেটিভ এক্সাম খুব তাড়াতাড়ি আর 10 দিন মতো আছে, তো লাইট চ্যাপ্টারের কিছু গুরুত্বপূর্ণ প্রশ্ন আমরা আজকে সলভ করে নেব। ঠিক আছে, খুব ভালো করে এইগুলো প্র্যাকটিস করে যাবে, কারণ এইগুলো থেকে তোমরা কিন্তু কমন পাবেই। ওকে, 1 নাম্বার কোশ্চেন, অবতল দর্পণের ক্ষেত্রে ফোকাস দূরত্ব এবং বক্রতা ব্যাসার্ধের মধ্যে সম্পর্ক নির্ণয় করো। প্রথমে তোমাকে কি করতে হবে? অবতল দর্পণে ছবি আঁকতে হবে। দেখো, তারপরে আপতিত রশ্মি কোনটা, প্রতিফলিত রশ্মি কোনটা, অভিলম্ব কোনটা বলে দিলে। ঠিক আছে, এই 3টে লাইন লিখে দিলে। দেখো লেখা আছে, হ্যাঁ, আপতিত রশ্মি কোনটা না, এ বি আপতিত রশ্মি, বিএফ বিডি প্রতিফলিত রশ্মি, আর বিসি হচ্ছে অবিলম্ব। ঠিক আছে, তো এই 3টে তুমি বলে দিলে। ঠিক আছে, আর প্রতিফলিত রশ্মিটাকে না বিএফ পর্যন্ত বলবে না, বিডি পর্যন্ত বলবে, কারণ এটা একবারে ডি পর্যন্ত বেরিয়ে এসছে। দেখো, ওকে, তাহলে আশা করি এখানে তোমাদের কোনো সমস্যা নেই। বেশ, এবার দেখো এই কোণটা আর এই কোণটা কী হবে? একান্তর কোণ হবে। ঠিক লিখে দিলে, দেখো একান্তর কোণ। বেশ, এ বিসি ইকুয়াল টু বিসিএফ। আবার দেখো বিসিএফ ইকুয়াল টু এফ বিসি। ভালো করে বুঝবে, এই অ্যাঙ্গেলটা আই, এই অ্যাঙ্গেলটা আর, কিন্তু এইটা যা এইটাও তাই, একান্তর কোণ। তাহলে এইটা যদি আই হয় তাহলে এইটাও তো আই। আবার প্রতিফলনের সূত্র অনুযায়ী আমরা কি জানি? আই ইকুয়াল টু আর। তাহলে তুমি যদি এই ত্রিভুজটাকে দেখো, তাহলে এই ত্রিভুজের দুটো কোণ হলো একই, এইটা আবার এইটা। তাহলে ত্রিভুজটাকে আমি কি বলতে পারি? সমদ্বিবাহু ত্রিভুজ। আর সমদ্বিবাহু ত্রিভুজ হলে বাহু দুটো কি হয়? সমান হয়। এই বাহুটা যা হবে এই বাহুটা তাই হবে। দেখো সিএফ ইকুয়াল টু এফ বি লিখে দিয়েছি। আবার যেহেতু উন্মেষ খুব ক্ষুদ্র, তাই এই বি পয়েন্ট আর পি পয়েন্ট মনে হবে খুবই কাছাকাছি। তাহলে এফ বি যা হবে এফ পি তাই হবে। ঠিক আছে, এফ বি যা হবে এফ পি তাই হবে। তাহলে ফাইনালি তুমি কি পেয়েছিলে? কি সমদ্বিবাহু ত্রিভুজ বলে তুমি বলেছিলে স্যার এই বাহুটা যা এই বাহুটা তাই। আবার তুমি এখন কি বলছো যে স্যার এইটা আর এইটা খুব কাছাকাছি। তাহলে আমি এখান থেকে কি লিখতে পারি? এফ বি ইকুয়াল টু পি এফ। এফ বি যা হবে পি এফ তাই হবে, কাছাকাছি তো। তাহলে তুমি বলেছিলে যে সি এফ ইকুয়াল টু এফ বি। বেশ, কোনো সমস্যা নেই। আবার তুমি এটাও পেয়ে গেলে যে এফ বি মোস্ট ইকুয়াল টু এফ পি। ঠিক, তাহলে আমি এটা বলতে পারি না সি এফ ইকুয়াল টু, হ্যাঁ, পি এফ বা এফ পি। ঠিক, তাহলে পিসি ইকুয়াল টু কী হবে? দেখো পিসি মানে গোটাটা, এফ পি প্লাস এফ সি। এফ পিও যা এফ সিও তাই, ঠিক কি না? তাহলে আমি লিখতে পারি 2 ইন্টু এফ পি। পিসি মানে কি? এখান থেকে একবারে এতটা বক্রতা ব্যাসার্ধ, তাহলে সি ইকুয়াল টু আর ইকুয়াল টু 2F। আর ইকুয়াল টু 2F মানেই এফ ইকুয়াল টু আর বাই 2। দেখো ক্লিয়ার? ওকে, প্রমাণিত হয়ে গেছে। এখানে খুব সুন্দরভাবে দেওয়া আছে, তোমরা এখান থেকেও লিখে নিতে পারো। নেক্সট কোয়েশ্চেন, ক্ষুদ্র উন্মেষযুক্ত উত্তল দর্পণের ক্ষেত্রে ওই একই সম্পর্ক প্রতিষ্ঠা করো। উত্তল দর্পণ, তাহলে তোমাকে আগে উত্তল দর্পণের ছবি এঁকে নিতে হবে। আলো এই দিকে গেল, তারপরে এই দিকে পালিয়ে যাবে, ডট 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 করে এটাকে বাড়িয়ে দিতে হবে। তোমার মনে হবে যে এইখানে এসে মিলিত হচ্ছে, তাই না? আর এইটা হচ্ছে অভিলম্ব, আর সি হচ্ছে বক্রতা কেন্দ্র। ঠিক আছে, এইটুকু আগে তুমি লিখে নিলে। এবার দেখো, এবার ভালো করে বুঝতে হবে কি বলছে। দেখো, এ বি আর পিসি সমান্তরাল, এ বি আর পিসি সমান্তরাল। ইসি ভেদক, ইসি কোনটা? ইসি হচ্ছে এই যে এইটা, ইসি ভেদক। তাহলে মনে করো দুটো এরকম রশ্মি আছে, এরকম করে তুমি টেনে দিয়েছো, এই কোণটা যা হবে এই কোণটা তাই হবে তো? অবশ্যই হবে, অনুরূপ কোণ, ঠিক কি না বলো? তাহলে এ বিই মানে এই কোণটা যা এই কোণটা তাই। দেখো, আশা করি তোমাদের কোনো বুঝতে অসুবিধা নেই। ছবিটা আমি একটু বড় করে দিই, একদম ভালো করে বুঝবে। হলো এফ বিসি ইকুয়াল টু ডিবিএ। এফ বিসি, এফ বিসি মানে এই কোণটা যা হবে ডিবিই, তার মানে এই কোণটা তাই হবে, অবশ্যই হবে। বিপ্রতীপ কোণ যদি ক্রস থাকে, এইটা যা এইটা তা হয় কি না? তাই তো হয়েছে, বিপ্রতীপ কোণ। একদম স্টেপ বাই স্টেপ তোমরাও লিখবে, লিখে লিখে করবে, দেখবে কোনো অসুবিধা হবে না। তাহলে তুমি এ বিই ইকুয়াল টু এফ সিবি পেলে, আবার এফ বিসি ইকুয়াল টু তুমি ডিবিই পেলে। আবার দেখো এফ বিসি ইকুয়াল টু এফ সিবি। এফ বিসি এইটা যা হবে এফ সিবি এইটা তাই হবে। কেন বলো তো? দেখো এ বিই কোণটা এইটা, আর ডিইবি কোণ ডিবিই কোণটা এইটা, এইটা আই এইটা আর। অ্যাঙ্গেল আই সমান অ্যাঙ্গেল আর হয় কি না বলো? তাহলে
এখান থেকে বলো অ্যাঙ্গেল আই কোনটা। দেখো খুব ভালো করে যদি লক্ষ্য করো, এ বিই মানে এইটা হচ্ছে অ্যাঙ্গেল আই, আর ডিবিই এইটা হচ্ছে অ্যাঙ্গেল আর। তাহলে আই ইকুয়াল টু যদি আর হয় তাহলে এইটা ইকুয়াল টু এইটা হবে না, তাই তো লিখেছি এফ বিসি ইকুয়াল টু এফ সিবি। ঠিক, তাহলে বিসিএফ এর এই কোণ আর এই কোণ কি হয়ে গেল, সমান হয়ে গেল। তাহলে একটা ত্রিভুজের যদি দুটো কোণ সমান হয় তাহলে সেটা কি ত্রিভুজ, সমদ্বিবাহু ত্রিভুজ। আর সমদ্বিবাহু ত্রিভুজ হয়ে গেলে এই কোণ আর এই বাহু আর এই বাহু কি হয়ে যাবে, সমান হয়ে যাবে। তাহলে এফ বি ইকুয়াল টু এফ সি। তারপরে ওই একই আগেরটা যেটা করেছিলাম। তাহলে আমি এই পর্যন্ত কি পেলাম না, এফ বি ইকুয়াল টু এফ সি। বেশ, আবার যেহেতু উন্মেষ ক্ষুদ্র তাই বি এফ বা এফ বি যা হবে মোস্ট ইকুয়াল টু পি এফ তাই হবে। ঠিক, এবার পি সি সমান পি এফ প্লাস এফ সি। ঠিক, পি এফও যা এফ বিও তাই। ঠিক আছে, তাহলে এই জায়গাটা ভালো করে বুঝবে। দেখো পি এফ প্লাস এফ সি এইটুকু তোমাদের কোনো অসুবিধা নেই, কারণ এই গোটাটা ইকুয়াল টু এইটুকু প্লাস এইটুকু, কোনো অসুবিধা নেই। বেশ, এবার দেখো এফ বি, ঠিক আছে, ইকুয়াল টু এফ সি। আবার দেখো এইদিকে এফ বি ইকুয়াল টু পি এফ। তাহলে তুমি এফ সি এর জায়গায় কী লিখতে পারো, এফ সি ইকুয়াল টু এফ বি, আবার এফ বি ইকুয়াল টু পি এফ। আবার বলছি এফ সি ইকুয়াল টু এফ বি, আবার এফ বি ইকুয়াল টু পি এফ। তাহলে তুমি এফ বি এর জায়গায় কী লিখতে পারো, এই যে পি এফ প্লাস পি এফ। ঠিক কি না, কারণ এখানে দেখিয়ে দিলাম। তাহলে কি হলো না, পি সি ইকুয়াল টু টু পি এফ, পি সি ইকুয়াল টু টু পি এফ। তাহলে পিসির জায়গায় আমি কি লিখব, পিসি তো আর না, এটা তো বক্রতা ব্যাসার্ধ, তাহলে আর ইকুয়াল টু টু এফ। ব্যাস, প্রমাণিত, আর ইকুয়ালস টু টু এফ। তারপরে এই কয়েকটা কোশ্চেন খুব ভালো করে দেখে যাবে। কোথায় বস্তু রাখলে প্রতিবিম্ব কেমন হয়। যদি অসীম থেকে আলোকরশ্মি আসে তাহলে ফোকাসে প্রতিবিম্ব হয়। যদি সি এর পরে অবজেক্ট থাকে তাহলে প্রতিবিম্ব এফ আর সি এর মাঝখানে হবে। যদি সিতেই অবজেক্ট থাকে তাহলে প্রতিবিম্ব সিতেই হবে। যদি এফ আর সি এর মাঝে থাকে তাহলে প্রতিবিম্ব হবে এইদিকে সি এর ওপরে। ঠিক আছে, ভালো করে দেখে রাখবে ছবি কটা। আর যদি এফে থাকে তাহলে অসীমে গঠিত হবে। দেখো সব উল্টো উল্টো, অসীম থেকে আলো এলে এফে গঠিত হয় প্রতিবিম্ব, তাহলে যদি এফে বস্তু থাকে তাহলে প্রতিবিম্ব কোথায় গঠিত হবে, অসীমে, তাই না, যেদিকে আসে সেই দিকেই যাই। ওকে, দেখো ক্লিয়ার, এখানে ছকটাতে পুরোপুরি দেওয়া আছে। এটা বিশাল ইম্পর্টেন্ট, শর্ট কোশ্চেন দেয় এখান থেকে। ওকে, উত্তল দর্পণের ব্যবহার। উত্তল দর্পণ কোথায় কোথায় ব্যবহার করা হয় দেখো, মোটরসাইকেল, বাস, লরি ইত্যাদি গাড়িতে ভিউ ফাইন্ডার হিসাবে, মানে এই যে সামনের আয়নাটা লাগানো থাকে এটা উত্তল দর্পণ থাকে। ওকে, তারপরে উত্তল দর্পণ তার সামনে থাকা কোনো বস্তু সর্বদা খর্বাকার অর্থাৎ ছোট প্রতিবিম্ব গঠন করে। স্ট্রিট ল্যাম্পের প্রতিফলক হিসাবে উত্তল দর্পণ ব্যবহার করা হয়। শুধু কোথায় ব্যবহার করা হয় সেটা শুধু জেনে রাখো। কেন না, এটা অনেক সময় দেয় যে কেন ব্যবহার করা হয়, কারণ অনেকটা জায়গা জুড়ে যাতে, আচ্ছা এই যে আলোটা অনেকটা এলাকা জুড়ে যাতে ছড়িয়ে দেয়। ওকে, তারপরে নেক্সট কোয়েশ্চেন, অবতল দর্পণে ব্যবহার করে দেখো, টর্চ বা সার্চ লাইট বা গাড়ির হেডলাইটে পালিশ করা ধাতব অবতল তল ব্যবহার করা হয়। তাহলে টর্চ বা গাড়ির হেডলাইটে 1 নাম্বার, দন্ত চিকিৎসকেরা ব্যবহার করেন অবতল দর্পণ। অবতল দর্পণের ফোকাসের মধ্যে কোনো বস্তু থাকলে তার বিবর্ধিত অসৎ বিম্ব গঠিত হয়। এই ধর্মকে কাজে লাগিয়ে দাড়ি কামানোর কাজে অবতল দর্পণ ব্যবহার করা হয়। তাহলে 3টে জায়গা আমি পেলাম। ঠিক আছে, টর্চ বা সার্চ লাইটে, দন্ত চিকিৎসায়, আর দাড়ি কামানোর আয়নায়। গাড়ির হেডলাইটে কী ধরনের দর্পণ ব্যবহার করা হয় এবং কেন, দেখো মাধ্যমিক 2017 এসেছিলো বলে আমি এই এক্সপ্লানেশন কোশ্চেনটাও কিন্তু দিয়েছি। এর কারণ হচ্ছে দেখো, এই যে বলেছে গাড়ির হেডলাইটে পালিশ করা ধাতব অবতল তল ব্যবহার করা হয় যা অবতল দর্পণ হিসাবে কাজ করে। এই সব লাইটের বাতি দর্পণের ফোকাসে রাখা হয়, ফলে বাতি থেকে নির্গত আলোকরশ্মি অবতল প্রতিফলকে প্রতিফলিত হয়ে সমান্তরাল রশ্মিগুচ্ছে পরিণত হয়। তার মানে কি হয়, এরকম একটা দর্পণ থাকে, বুঝতে পেরেছো তো, অবতল দর্পণ। এবার এই ফোকাসে যখন আলোটা থাকে না তখন এখান থেকে একবারে সমান্তরালভাবে বেরিয়ে চলে যায়। ঠিক আছে, এইভাবে বেরিয়ে চলে যায় সমান্তরালভাবে, তাহলে অনেক দূর পর্যন্ত যেতে পারে বলে ব্যবহার করা হয় অবতল দর্পণ। খুব ভালো করে এটাকে পড়তে হবে। ওকে, তারপরে আলোর প্রতিসরণ সংক্রান্ত সূত্র দুটি বিবৃত করো। খুব সহজ, একটা হচ্ছে আপতিত রশ্মি, প্রতিসৃত রশ্মি এবং আপতন বিন্দুতে অঙ্কিত অবিলম্ব একই সমতলে থাকে। আর 2 নাম্বার,
দুটি নির্দিষ্ট মাধ্যম ও নির্দিষ্ট বর্ণের আলোকরশ্মির প্রতিসরণের ক্ষেত্রে আপতন কোণের সাইন এবং প্রতিসরণ কোণের সাইনের অনুপাত ধ্রুবক হয়, দিয়ে তারপরে এই ম্যাথমেটিক্যাল এক্সপ্রেশনটা দিয়ে দিতে হবে। ঠিক আছে, এই যে লিখলে 2 নম্বর সূত্রটা লেখার পরেই এইটা দিয়ে দেবে, 1μ2 = sin i বাই sin r। কোনো মাধ্যমের প্রতিসারাঙ্ক কাকে বলে? তুমি তো এখনই পড়লে মিউ = কি, sin i বাই sin r। তাহলে প্রতিসরণের সময় তির্যক আপতনের ক্ষেত্রে আপতন কোণের সাইন এবং প্রতিসরণ কোণের সাইনের অনুপাতকে প্রথম মাধ্যমের সাপেক্ষে দ্বিতীয় মাধ্যমের প্রতিসারাঙ্ক বলা হয়, 1μ2। প্রথম মাধ্যমের সাপেক্ষে দ্বিতীয় মাধ্যমের প্রতিসারাঙ্ক বলা হয়। এই যে এখানেও পড়লে। তারপরে দেখো নেক্সট কোয়েশ্চেন বলছে, এই কোয়েশ্চেনটা খুব ইম্পর্টেন্ট, হ্যাঁ জেনে রেখো। এ ও বি মাধ্যম দুটিতে আলোর বেগ VA এবং VB। এ মাধ্যমের সাপেক্ষে বি মাধ্যমের প্রতিসারাঙ্কের সঙ্গে এই বেগের সম্পর্ক নির্ণয় করো। এ মিউ বি = হয় VA বাই VB, এটা মনে রাখতে হবে। এ মিউ বি, এ মাধ্যমের সাপেক্ষে বি মাধ্যমের প্রতিসারাঙ্ক, তার মানে হচ্ছে এ মাধ্যমে আলোর বেগ বাই বি মাধ্যমে আলোর বেগ। আবার আমরা জানি এ মিউ বি = sin i বাই sin r, ঠিক। আচ্ছা, এটা সম্পর্কটা নিম্নরূপ। আমি কোশ্চেনটা একটুখানি এলাবোরেটলি বলে দিই কি জানতে চেয়েছে। বলছে লম্ব আপতনের ক্ষেত্রে যখন লম্ব আপতন হয়, হ্যাঁ, তখন আলোকরশ্মির কোনো চ্যুতি হয় না এবং প্রতিসরণের যে দ্বিতীয় সূত্র সেটা অর্থহীন, মানে স্নেলের সূত্রটা কিন্তু কাজে লাগে না লম্ব আপতনের ক্ষেত্রে। কেন, সেইটাই প্রমাণ করতে চাইছি। তাহলে এ মিউ বি = VA বাই VB। আবার আমরা জানি এ মিউ বি = sin i বাই sin r। এবার লম্ব আপতনের ক্ষেত্রে i = r = 0। যখন লম্বভাবে আপতিত হচ্ছে তখন i কত, 0 ডিগ্রি, আবার আরও কত, 0 ডিগ্রি। তাহলে sin 0/0 মানে 0/0, যেটা এটা একটা অর্থহীন। তাই লম্ব আপতনের ক্ষেত্রে স্নেলের সূত্র কিন্তু প্রযোজ্য হয় না। এই কোশ্চেনটা খুব ইম্পর্টেন্ট, ঠিক আছে, খুবই ইম্পর্টেন্ট এই কোশ্চেনটা। তারপরে বলছে প্রতিসরণের সময় আলোর তরঙ্গদৈর্ঘ্য এবং কম্পাঙ্কের কীরূপ পরিবর্তন হয়? আলোর প্রতিসরণের সময় কম্পাঙ্কের পরিবর্তন হয় না, কিন্তু তরঙ্গদৈর্ঘ্য পরিবর্তন হয়। আলো যখন লঘু মাধ্যম থেকে ঘন মাধ্যমে প্রবেশ করে তখন তরঙ্গদৈর্ঘ্য কমে যায়। শূন্যস্থান থেকে ল্যামডা তরঙ্গদৈর্ঘ্যের আলো মিউ প্রতিসারাঙ্কের কোনো মাধ্যমে প্রবেশ করলে তরঙ্গদৈর্ঘ্য চেঞ্জ হয়ে হয় ল্যামডা বাই মিউ। ঠিক আছে, মনে করো বায়ু মাধ্যমে আছে ল্যামডা, মিউ মাধ্যমে প্রবেশ করলো, তাহলে তরঙ্গদৈর্ঘ্য পরিবর্তন হবে λ1 = হবে ল্যামডা বাই মিউ। কোনো মাধ্যমের পরম প্রতিসারাঙ্ক মাধ্যমের তাপমাত্রার ওপর কীভাবে নির্ভরশীল? মনে রাখতে হবে তাপমাত্রা যদি বৃদ্ধি পায় তাহলে পরম প্রতিসারাঙ্ক কমবে। তাহলে কঠিন মাধ্যমের ক্ষেত্রে একই তাপমাত্রা বৃদ্ধিতে এই পরিবর্তন সবচেয়ে কম হয়, এবং গ্যাসীয় মাধ্যমের ক্ষেত্রে যদি ওই একই পরিমাণ তাপমাত্রা বৃদ্ধি করি তাহলে পরিবর্তন সবচেয়ে বেশি হয়। তাহলে কোন মাধ্যমের ক্ষেত্রে কম? কঠিনের ক্ষেত্রে। আর গ্যাসীয় মাধ্যমের ক্ষেত্রে ওই পরিবর্তন সবথেকে বেশি হয়। তাহলে তাপমাত্রা বৃদ্ধি পেলে প্রতিসারাঙ্ক কমবে। কোনো মাধ্যমের প্রতিসারাঙ্ক 1 অপেক্ষা কম হতে পারে কি? দেখো আমরা জানি মিউ = c/v। সি হচ্ছে শূন্যস্থানে আলোর বেগ আর ভি হচ্ছে যে মাধ্যম বলছো তুমি সেই মাধ্যমে আলোর বেগ। আচ্ছা, সি অলওয়েজ গ্রেটার ভি, তো কারণ বায়ু মাধ্যমে আলোর বেগ সব থেকে বেশি, সেই জন্য মিউও সবসময় হবে >1, কোনো সময় মিউ <1 হবে না। তারপরে কাঁচের পরম প্রতিসারাঙ্ক 1.5 বলতে কী বোঝো? এটা বলতে বোঝানো হয় কাঁচের পরম প্রতিসারাঙ্ক 1.5 বলতে বোঝায় শূন্যস্থান থেকে কোনো আলোকরশ্মি কাঁচ মাধ্যমে তির্যকভাবে আপতিত হয়ে কাঁচ মাধ্যমে প্রতিসৃত হলে আপতন কোণের সাইন এবং প্রতিসরণ কোণের সাইনের অনুপাত হয় 1.5। মনে করো এইটা এয়ার আর এইটা মনে করো গ্লাস। একটা আলোকরশ্মি এলো, আসার পরে আসার পরে এই দিকে চলে গেল। ঠিক আছে, ছবিটা একটু বেশি ন্যারো হয়ে গেল, 1 মিনিট। ঠিক আছে, এইভাবে পড়লো, এরকম করে বেরিয়ে গেল। ঠিক, তাহলে আপতন কোণের সাইন এবং প্রতিসরণ কোণের সাইনের অনুপাত কত? 1.5, এটাই বলতে চাইছে। ঠিক আছে, যখন কোনো আলোকরশ্মি বায়ু থেকে কাঁচে যাবে তখন বায়ু মাধ্যমের আপতন কোণ এবং কাঁচ মাধ্যমের প্রতিসরণ কোণের সাইনের অনুপাত হবে 1.5। এটাই তো মিউ না? সংজ্ঞাতে তো এটাই পড়েছিলে তোমরা। তারপরে দেখো, তারপরে প্রিজমের প্রধান ছেদ বরাবর আলোর প্রতিসরণের ক্ষেত্রে দেখাও চ্যুতিকোণ ডেল্টা = I1 + I2 - a। এই কোশ্চেনটা আমি পরের ভিডিওতে সলভ করব, কারণ প্রত্যেকটা ভিডিও আমি 15 মিনিট করে টাইম নিয়ে আপলোড করব। ঠিক আছে, তো নেক্সট ভিডিওতে এইটার নেক্সট পার্ট আসছে। ওকে, এটার নেক্সট পার্ট আসছে।